শেখ হাসিনার যে আওয়ামী লীগ এটা একটা সন্ত্রাসী সংগঠন কেন হয় নাই, বাকি আকাঙ্ক্ষাগুলো কেন হয় নাই, সেটাও অনেক কারণ থাকতে পারে, প্লাস মাইনাস অনেক কিছু হতে পারে। কিন্তু বাংলাদেশের ইতিহাসে অর্থাৎ ৭১-এর পর সবচেয়ে বড় গণঅভ্যুত্থান ২৪শে জুলাই। দেখতে দেখতে পার হলো ২ বছর। বাক স্বাধীনতা, ভোটাধিকার এবং মৌলিক অধিকারগুলোকে যখন ছিল অধরা, ঠিক তখন প্রয়োজন পড়ে জুলাই বিপ্লবের। কোনো রাজনৈতিক ব্যানার কিংবা পরিচিত নেতার মুখ নয়, একদল শিক্ষার্থী রাজপথে নামেন সরকারি চাকরিতে কোটা প্রথা সংস্কারের দাবিতে। অহিংস এই আন্দোলনকে বিক্ষুব্ধ করে তোলেন শেখ হাসিনা নিজেই। তিনি বলেন, মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে না তো রাজাকারের নাতিপুতিরা পাবে। এই কথা শুনেই ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। গতি বাড়ে আন্দোলনে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলা করে ছাত্রলীগ। ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের গুলিতে আবু সাইদ নিহত হওয়ার পর পাল্টে যায় আন্দোলনের চিত্র। শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে যোগ দেয় বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষ। বুলেট উপেক্ষা করে ঝাঁকে ঝাঁকে মুক্তিকামী জনতা নেমে আসেন রাজপথে। ৩৬ দিনের রক্তক্ষয়ী আন্দোলনে ১৪০০ মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে পতন হয় শেখ হাসিনার। স্বৈরাচার মুক্ত হয় বাংলাদেশ। শুরু হয় নতুন ইতিহাস। এখন প্রশ্ন হলো, ৭১-এর মুক্তিযুদ্ধের ৫৩ বছর পর আবারও কেন একটি গণ অভ্যুত্থান আসলো, কেন প্রয়োজন হলো বাংলাদেশে? এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং সেই অভ্যুত্থানের পর যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা ছিল, সেই আকাঙ্ক্ষা প্রত্যাশার কতটাই বা পূরণ হয়েছে, সেই বিষয়গুলো নিয়েও আমরা আজকে আলোচনা করব। তাই আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি কেন আসলো রক্তাক্ত জুলাই। আর এই বিষয়টা নিয়ে এবং সেই সাথে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন, আমার ডানে আছেন জয়নুল আবেদিন শিশির, যুগ্ম সদস্য সচিব এনসিপি। জয়নুল আবেদিন শিশির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আছেন ডাক্তার রাকিব আল হাসান, ইয়ত লিডার ও রাজনৈতিক বিশ্লেষক। ডাক্তার রাকিব আল হাসান, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। আপনারাও আমাদের এই আলোচনায় যুক্ত থাকবেন, এই প্রত্যাশায় আলোচনায় ঢুকতে চাই। একটু ডাক্তার রাকিব আল হাসানের কাছে একটু যেতে চাই। একটু একজন বিশ্লেষক, রাজনৈতিক বিশ্লেষক আছেন আমাদের সাথে। রাকিব আল হাসান, যদি বলি ১৯৭১ মহান মুক্তিযুদ্ধ, যেখানে যে কথাটা বারবার, মুক্তিযুদ্ধের যে মূল চেতনা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এই তিনটি চেতনা নিয়ে যে মুক্তিযুদ্ধ, ১৯৭১-এর মুক্তিযুদ্ধ প্রায় ৫৩ বছর অতিক্রান্ত হলো। এরপরে এত বড় একটা গণ অভ্যুত্থান, এত সব মানুষের আত্মোৎসর্গ কেন হলো, কেন আসতে হলো, কেন আসলো এমন রক্তাক্ত জুলাই? যে আপনাকে ধন্যবাদ, আমার সহ-আলোচক এবং দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। আপনি তো ৫৩ বছরের একটা লম্বা ফ্রেমওয়ার্ক দেখালেন। আমি আরও আগে ফিরতে চাই। ধরেন ৭৫ 15 আগস্ট কেন ঘটলো? আপনার তারপরে তো অনেকগুলা সেনাকু ঘটলো। তারপরে আপনি এরশাদের সময় তো ৯০ গণঅভ্যুত্থান হলো, সেটা আপনি মিস করলেন। যাই হোক, যেটা বলতেছিলাম, ধরেন আমাদের মুক্তিযুদ্ধের ব্যাপারটা হচ্ছে, মুক্তিযুদ্ধের যে চেতনা, মানে ধরেন স্বাধীন বাংলাদেশ কি করে প্রতিষ্ঠা হলো, তো সেখানে আপনি যেটা বলছিলেন যে সাম্য, মানবিক মর্যাদাবোধ, সমতা, সব কিছু মিলেই তো আসলে মুক্তিযুদ্ধ হলো। তো মুক্তিযুদ্ধে ধরেন আমাদের ৭ই মার্চের আগ পর্যন্ত মুক্তিযুদ্ধে সবচেয়ে অবিসংবাদিত নেতা তো শেখ মুজিব ছিলেন। আবার দেখেন শেখ মুজিব ৭ই মার্চের পরে, আমি কন্ট্রোভার্সিয়াল আলাপে যেতে চাই না, ৭২-এর ১০ জানুয়ারির পর যখন দেশে আসলেন, তারপরে ওনার হাত দিয়ে তো বাংলাদেশের গণতন্ত্র হত্যা হলো। ৭৩-এর নির্বাচন যদি বলেন, ৭৪-এর বাকশাল, ৭৫ যদি বাকশাল বলেন, তারপরে সকল রাজনীতি দল নিষিদ্ধ করা, সংবাদপত্র নিষিদ্ধ করা নির্দিষ্ট গণ্ডির বাইরে। তো এখন তখন আবার সেই ৭৫ 15 আগস্ট, তো যারা 15 আগস্টটা ঘটিয়েছিল তারা তো নিজেদেরকে বিপ্লব বলে এটাকে। আবার আপনি দেখেন শেখ মুজিবকে যারা মেরেছিল তারা কিন্তু এমন না যে তারা মানে বিপক্ষ কোনো দলের, জাসদ না, তখন তো বিএনপি ছিল না, জামাতও ছিল না, তো যাই হোক, তো জাসদ না বা বিরোধী কোনো রাজনীতির নাম, তারাও মুক্তিযোদ্ধা। তার মানে আপনি কন্ট্রাস্টে যদি মিলান, সেটা হচ্ছে ধরেন মানুষ যে আকাঙ্ক্ষার জন্য আপনি যে বলছেন মুক্তিযুদ্ধ, প্রত্যেকটা ক্ষেত্রে ধরেন এরকম মানুষ যখন অনেক আকাঙ্ক্ষা নিয়ে একটা গণ অভ্যুত্থান হয়, বিপ্লব হয়, অনেক কিছু হয়, হ্যাঁ, তারপর যখন মানুষ এই প্রাপ্তিগুলো মিলাতে পারে না, তখন মানুষ যেরকম দ্রুতই আশান্বিত হয়, আবার আশা হারিয়ে ফেলে দ্রুত। মানে আকাঙ্ক্ষা যখন জাগে, আবার আকাঙ্ক্ষাটা দ্রুত নেমে যায়। তো এটা প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তাই। আপনি যদি পৃথিবীর প্রত্যেকটা বিপ্লব বলেন, গণ অভ্যুত্থান বলেন, রেজিম চেঞ্জ বলেন, প্রত্যেকটাতে তাই। তো আমাদের ৯০-তেও এরকম হয়েছিল। ৯০-এর পরে আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে হাঁটছিলাম, আবার একটা 1/11 ঘটলো। তারপর 1/11-এর পর তো আমাদের ১৭ বছরের যে একটা কাল শাসক, তারপর আপনি যেটা বলছিলেন যে আসলে এর বাইরে আসলে কিছু করার উপায় ছিল না, কারণ শেখ হাসিনাকে একটা রেগুলার প্রসেসের মধ্যে ক্ষমতাচ্যুত প্রত্যেকটি দরজায় তার বন্ধ ছিল। তো এখানে একটা গণ অভ্যুত্থান বলেন বা বিপ্লব যদি বল, বিপ্লব হয় না পূর্ণাঙ্গ বিপ্লব, যদি বিপ্লব হতো তাও এটা অবশ্যম্ভাবী ছিল।
তো তারপরেও এখন অনেকে হিসাব নিকাশ মেলানো শুরু করে যে কি পেলাম না অনেক কিছুই। কিন্তু ধরেন আমি না অত মানে মানে আমি অত আশান্বিত হতে চাই না। কেন হতে চাই না? ধরেন আমরা তো আসলে এই যে 17 বছর পরে যে আমরা এখানে কথা বলতে পারতেছি, কারণ আপনি এখানে উনি দুই পক্ষের মত হলেও সারাদিন যদি সরকারের সমালোচনা করে, তা তো সরকারের ওনাকে কোনোদিন গুম করবে না বা ওনাকে মামলা দিয়ে ঢুকাবে না। কিছু উচ্ছিষ্ট কিছু হতে পারে, কিন্তু ধরেন এত মেজর ক্রাইসিস উনি অন্তত ফিল করবে না যে আমাকে ভয়ে এখানে কথা বলবে না বা এখান থেকে বেরোলে আপনাকে সাদা গাড়ি দিয়ে সাদা পোশাকে নিয়ে যাবে, এটা হবে না। তো এই যে কথা বলার একটা স্বাধীনতা, ফ্রিডম, কিংবা আমাদের একটা ভোট বলেন, ইলেকশন বলেন, একটা ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নর্মাল প্রসেসে, তো এই জাতীয় জিনিসগুলো যে পেয়েছি আমরা, তো এটা একটা বড় অর্জন। তার চেয়ে বড় অর্জন হচ্ছে ধরেন যে এটা কালটা আমাদের উপর চেপে বসছিল, শেখ হাসিনার মতো একটা দৈত্য, সে দৈত্যকে আমরা খেদিয়ে তাড়িয়ে দিলাম। এদেশে আমরা বলতে দেশের জনগণ তাকে খেদিয়ে তাড়িয়ে দিল। তাড়িয়ে দেওয়ার পরে ওখানে সে এখন হাউদাস করতেছে, এটা শুনে আবার আমরা খুব মজা পাচ্ছি। এখন এটা হচ্ছে একটা বড় প্রাপ্তি। এখন প্রাপ্তি কেন হয় নাই, বাকি আকাঙ্ক্ষাগুলো কেন হয় নাই, সেটাও অনেক কারণ থাকতে পারে, প্লাস মাইনাস অনেক কিছু হতে পারে, কিন্তু আমি মনে করি যে এটা হাউতাসগুলোকে মজা পাচ্ছেন নাকি আসলে ভীতি সঞ্চার হচ্ছে? কোন হাউতাস? আমি শেখ হাসিনার হাউতাসটাকে বলতেছি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা সেনাবাহিনী মোতায়েন করলাম, বিজিবি মোতায়েন করলাম। দেখুন কেন না মোতায়েন কেন করছি আপনাকে বলি, কেন করতে হয়েছে। সেটা হচ্ছে ধরেন শেখ হাসিনার যে আওয়ামী লীগ, এটা একটা সন্ত্রাসী সংগঠন। এখন এই সন্ত্রাসী সংগঠনের হাতে অস্ত্র আছে, ইলিগাল মানি আছে। এখন আমরা তো চাইবো না যে রাষ্ট্র তো সবচেয়ে বেশি প্রোটেক্টিভ মেজারটা নিয়েছে, কারণ রাষ্ট্র তো চাইবে না যে সে 2-5টা মানুষকে খুন করে ফেলুক, হাদির মতো কোনো একটা ঘটনা ঘটেছে। এটা একটা এক্সট্রা প্রোটেক্টিভ মেজার নেওয়া হয়েছে, সেটাও অন্য লাভ। কিন্তু এটাকে তো সারা দেশের এদেশের মানুষ যে সম্মিলিতভাবে এটাকে প্রোটেক্ট করতেছে, এটা তো আমি মনে করি যে একটা বড় ঐক্যের প্রতিফলন। এটাই আসলে জুলাই চেতনা, এটাই একটা বড় অর্জন। আর ধরেন কি পাই নাই না পাই নাই, সেটা আবার যদি আপনি অন্য কনটেক্সটে যেতে চান, সেটা আমি পরে সেই বলবো। প্রশ্নটাই আসি, এত রক্ত আর এত জীবনের বিনিময়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন বা জুলাই যুদ্ধরা দেখেছিল এই দেশের মানুষ, এই বিগত 2 বছরে কতটা আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে? দেখুন সেখানে ধরেন সেখানে আমাদের অনেক ভুল ত্রুটি ছিল, যারা এই পুরো পার্টিসিপেটরি অংশে যারা ছিল, ধরেন সবার আগে রাজনৈতিক দলগুলো। তো এখানে ধরেন যে প্রসেসে অন্তর্বর্তীকালীন সরকার আসলে ওই সময় কোনো বিকল্প ছিল না ডক্টর ইউনূসের নেতৃত্বে। তারপরে ধরেন ডক্টর ইউনূস যদি আরো একটু শক্ত হতো, আরও একটু ফ্রি ফেয়ার হতো, নেপোটিজম না হতো, মবকে যদি আমরা একটু দমন করতে পারতাম, প্রত্যেকটি পলিটিক্যাল পার্টির মধ্যে একটা যদি আন্ডারস্ট্যান্ডিং থাকতো, হ্যাঁ, তারপরে ধরেন আমরা এই যে ছাত্র জনতার যে কথাটা আমরা বলি, তো ছাত্রদের সরাসরি ওখানে পার্টিসিপেট করে ওরা যদি বাইরে থেকে একটা প্রেশার গ্রুপ থাকতো, অংশগ্রহণ না করে যদি একটা সরাসরি রাজনৈতিক দল গঠন করতো, তাহলে আর বিতর্কের সুযোগটা থাকতো না। তো এরকম আসলে যদি কিন্তু অনেক কিছু রয়েছে, এখন যেটা হয়নি সেটা তো হয়নি। তবে আমরা মনে করি যে ধরেন এখন 2 বছর পরও যে আমাদের মধ্যে যে এই কমন যে স্পিরিটটা রয়েছে, আমরা মনে করি যে স্পিরিটটা যদি ধারণ করে, তাহলে আমি মনে করি যে বাংলাদেশ 56 বছরে যেটা পিছিয়ে গেছে, আমরা সেই পিছনের পথ থেকে সামনে হাঁটতে পারবো।